শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে আগ্রহ তুঙ্গে, মন্ত্রী হওয়ার দৌড়ে ইশরাক লবি আমিনুলের নাম, নিজেকে নিয়ে গুজব উড়িয়ে দিলেন তামিম। বাংলাদেশ ফুটবল লীগ নিয়ে বাফুফের অপেশাদারিত্বে ক্লাবগুলোর অসন্তোষ, অনিশ্চয়তার মাঝেও চলছে ফুটবলারদের প্রস্তুতি। ত্রয়োদশ সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, সেটা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনের আগে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নাম বেশি শোনা গেলেও হেরে যাওয়ায় ভাটা পড়েছে। এদিকে বিভিন্ন আসন থেকে নির্বাচিত আলী আসগর লবি, মনিরুল হক চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, ইশরাক হোসেনের দায়িত্ব পাওয়া নিয়েও গুঞ্জন চলমান। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব সঠিক নয় বলেছেন তামিম ইকবাল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বাদবাকি আনুষ্ঠানিকতা শেষ হবে শিগগির। দিন দুয়েকের মধ্যে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, সেটা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনের আগে ধারণা ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের কাঁধেই উঠবে নতুন দায়িত্ব। রাজনৈতিক প্রজ্ঞা ও দলের প্রতি নিবেদনের কারণেই আস্থাভাজনের তালিকায় ওপরে ছিলেন আমিনুল, কিন্তু ঢাকা ১৬ আসনে পরাজিত হওয়ায় সে গুঞ্জন কিছুটা স্তিমিত। তবে টেকনোক্র্যাট কোটায় সুযোগ আছে এখনও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আগামী ৫ বছরের জন্য মন্ত্রী হওয়ার দৌড়ে আছেন মনিরুল হক চৌধুরী, আলী আসগর লবি ও নিতাই চন্দ্র রায়। একসময়ের ছাত্রনেতা মনিরুল হক ঢাকা মোহামেডানের অন্যতম শীর্ষকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। বাফুফের সাবেক সহসভাপতি, ঢাকা মেট্রোপলিটন ফুটবলের প্রধান হিসেবেও কাজ করেছেন। সংগঠক হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তাঁর। এদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে খুলনা ৫ আসন থেকে নির্বাচিত আলী আসগর লবির নামও শোনা যাচ্ছে জোরে সোরে। ২০০১ থেকে ৬ সময়কালে নির্বাচিত এই সংসদ সদস্য সে সময় বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার প্রমাণ রাখেন। এদিকে বর্ষিয়ান নেতা নিতাই চন্দ্রের সঙ্গে এ দায়িত্বে নাম শোনা যাচ্ছে যশোর থেকে নির্বাচিত অনিন্দু ইসলাম, চট্টগ্রাম থেকে বিজয়ী হুম্মাম কাদের চৌধুরী, ঢাকা থেকে নির্বাচিত ইশরাক হোসেনের নামও। এদিকে সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও ছড়ায় গুঞ্জন। বলা হয় টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। নিজেই স্ট্যাটাস দিয়ে এ ধরনের খবরকে মিথ্যা বলেন সাবেক তারকা ওপেনার। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ১.৫ মাস পার হয়েছে, এখনো বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয় লেগ মাঠে গড়ায়নি। কবে শুরু হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও দিতে পারেনি বাফুফে। অনিশ্চয়তার মধ্যেই অনুশীলন শুরু করেছে বেশ কটি ক্লাব। ফেডারেশনের অপেশাদারিত্ব নিয়ে আছে তাদের অসন্তোষ। জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে থেকেই নারী লীগ শেষ হয়েছে। বাংলাদেশ ফুটবল লীগ নিয়ে তেমন উদ্যোগ নেই বাফুফের। প্রথম লেগ শেষ হওয়ার প্রায় ১.৫ মাস পেরিয়েছে। দ্বিতীয় লেগ শুরুর দিনক্ষণ ঠিক করতে পারেনি ফেডারেশন। অনিশ্চয়তার মাঝেই অনুশীলন শুরু করেছে মোহামেডান। ফুটবলারদের ফিটনেস ও ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখাই মূল লক্ষ্য। তবে বাফুফের অপেশাদার আচরণ, দ্বিতীয় লেগের পরিকল্পনা নিয়ে আক্ষেপ সাদা কালো ডেরায়। এই বিপদে ফেলার মতো অবস্থা প্রতিটা ক্লাবকে, এবং সময়ও চলে যাচ্ছে। একটা সিজনের শেষ করতে হলে যে প্রতি বছর একটা প্ল্যান নিয়ে কোচ নামে, প্লেয়ারদেরকে নামে, সেই প্ল্যানটা বারবারই নতুন করে করতে হচ্ছে। তো আসলে এইভাবে একটা লিগ চললে আসলে এই লিগের জৌলসতা থাকে না। পিকচারটা আসলে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। তো এরকমের যদি প্রপার গাইডলাইন অনুযায়ী আমরা করতাম তাহলে চ্যালেঞ্জিংটা তা তো আসতো না। যেহেতু আমরা চ্যালেঞ্জ নিচ্ছি এবং প্লেয়াররা সবাই চাচ্ছে যে নো প্রবলেম, যে কোনো সময় যে প্ল্যান অনুযায়ী আসুক না কেন আমরা নিজেরা ফিট থাকি। আবাহনীও প্রস্তুতি শুরু করেছে আগে ভাগেই। ফেডারেশন কাপ কিংবা লিগের সূচি নির্ধারণ না হলেও ফুটবলাররা নিজেদের প্রস্তুত রাখছেন। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় লেগে দুটি ছড়াতে চান মুরসালিন ইব্রাহিমরা। কবে খেলা আমরা ট্রেনিং করতেছি, ওই কনসেন্ট্রেশন রাখাটা টাফ হয়ে যায়। তো একটা নির্দিষ্ট একটা টাইম থাকলে হয় কি আমরা ওইভাবে নিজেকে সব কিছু প্রিপেয়ার করা যায়। সেকেন্ড লিগে আমরা ফিরে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ওই মন মানসিকতা নিয়ে আমরা ট্রেনিং করতেছি। হোপফুলি আমরা কামব্যাক করবো সেকেন্ড লিগে। ফেডারেশনে চিঠি দিয়েও দ্বিতীয় লেগের সঠিক কোনো তথ্য জানতে পারেনি মোহামেডান। সবকিছু ঠিক থাকলেও কেন মাঠে গড়াচ্ছে না বিএফএল, তার উত্তর দিতে পারেনি কেউই। তারা কোনো আশ্বাস দিতে পারেনি। তারাও এখনও
সব কিছু রেডি আছে, কিন্তু ওদের মানে বাফুফের থেকে বলতেছে যে সব কিছু রেডি আছে কিন্তু কোনো অর্ডার পাচ্ছে না, কোনো ডেট পাচ্ছে না। ৩ জানুয়ারি শেষ হয় প্রথম লেগের খেলা। মধ্যবর্তী দলবদল সম্পূর্ণ হলেও এখনও মাঠে ফিরতে পারেনি ফুটবলাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬,০০০ কোটি টাকার ম্যাচ, সেটা এক পেশে বানিয়ে ভারত জিতেছে ৬১ রানে এবং তাদের সুপার 8 কনফার্ম হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, ভারত পাকিস্তানের ম্যাচ আইসিসির ইভেন্টে সবসময়ই এক পেশে হয় এবং ভারত দাপট দেখিয়ে যেতে, আজও সেটাই হয়েছে। অনেক শঙ্কা ছিল, অনেক অনিশ্চয়তা ছিল, সেই ম্যাচটা গড়িয়েছে। আইসিসি বাণিজ্যিকভাবে সফল, কিন্তু দর্শক যে বিনোদনটা পাওয়ার কথা ভারত পাকিস্তান ম্যাচ থেকে, সেটা কিন্তু এবারও পেল না। হতাশাজনক নিশ্চয়ই। অবশ্যই, দেখুন, ভারত পাকিস্তান ম্যাচের বাজার মূল্য হাজার হাজার কোটি টাকা, কিন্তু বছরের পর বছর ধরে আমরা এক পেশে ম্যাচই দেখে আসছি। তারপরও এটা আসলে অবাক করা বিষয় যে কেন এত বাজার মূল্য এই ম্যাচের। আসলে এশিয়ার মানুষ কি সেই আগের ঐতিহ্যের সেই হুজুগেই কি এই দ্বৈরথকে এভাবে এতটা রোমাঞ্চকর মনে করে কিনা? কারণ দেখুন, ঈশান কিষান একাই যেখানে ৭৭ রান করেছে, সেখানে পাকিস্তানের ৭ ব্যাটার মিলে ৭০ রান করেছে, হেরেছে ৬৬ রানের বিশাল ব্যবধানে। এরকম মেরে ম্যাচ আসলে সমর্থকরা প্রত্যাশা করে না। এরকম ম্যাচ হলে ভারত পাকিস্তান ম্যাচের আমেজ, উত্তেজনা কিন্তু কমতেই থাকবে। অবশ্যই পাকিস্তান স্বভাবতই ভারতের যে শক্তিশালী বোলিং অ্যাটাক, সেটার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে এই ম্যাচে। পাকিস্তান ৬ জন স্পিনার দিয়ে ১৮ ওভার করিয়েছে, শাহিন আফ্রিদি ২ ওভার করেছে, কিন্তু ভারত এই জায়গাটাতে বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে শুরু থেকে ব্যবহার করেছে এবং তাদের যে 4টা উইকেট শুরুতে নিয়েছে পেসাররা, মাঝখানে অক্ষরের একটা শিকার ছিল। বুমরা এবং হার্দিক পান্ডিয়ার অবদানটা কিভাবে দেখছেন? আপনি যেটা বলেছেন, পাকিস্তানের পেসাররা কিন্তু মোটা দাগে ব্যর্থ। শাহিন আফ্রিদি ২ ওভারে প্রচুর রান দিয়েছেন, প্রায় ৩০ রান দিয়েছেন। ফাহিম আশরাফ বোলিংয়েই আসেননি। এখানে কিন্তু একটা ব্যবধান গড়ে দিয়েছে ভারতের পেসাররা কিন্তু দুর্দান্ত করেছে এবং শুধুমাত্র স্পিন অ্যাটাক দিয়ে তারিক উসমান এবং সাইম আফ যদিও ভালো বল করেছেন, কিন্তু বাকি বোলারদের ব্যর্থতায় ভারত কিন্তু ভালো একটি স্কোর বোর্ডে জমা করেছে। এবং ভারতের বোলিং লাইনে যে বৈচিত্র্য, স্পিন অ্যাটাক বা পেস অ্যাটাক যেরকম ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ, সেখানে আসলে পাকিস্তানের ব্যাটাররা খাবি খেয়েছে এবং ভারতীয় বোলারদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং বাজে শর্ট সিলেকশনও পাকিস্তানি ব্যাটারদের ভুগিয়েছে। অবশ্যই আমরা আশা করব যে পাকিস্তান নেক্সট ম্যাচে নামিবিয়াকে হারাবে এবং আবারও সুপার 8-এ পাকিস্তানের যাত্রা অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত আবার ভারত পাকিস্তান ম্যাচ হয়েও যেতে পারে, সেই আশায় থাকবো। আপনি যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ, পরের আয়োজন।